একটা সময় কুয়েতের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল ফিলিস্তিনের। আরবের ধনী দেশটি যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গুরুত্বপূর্ণ সমর্থক ও অর্থদাতা ছিল। তবে ১৯৯০ সালে পারস্য উপসাগরীয় প্রতিবেশী দেশ কুয়েত দখলের সিদ্ধান্ত নেন তৎকালীন ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন। তার ওই সিদ্ধান্তের প্রতি প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের প্রধান ইয়াসির আরাফাত সমর্থন দিয়েছিলেন। অর্থাৎ এক মুসলিম দেশ আরেক মুসলিম দেশে হামলা চালাচ্ছে, সেখানে ইয়াসির আরাফাত ইরাককে সমর্থন দিয়েছিলেন। তাদের সঙ্গে কুয়েতের যে সম্পর্ক ছিল সেই সম্পর্কের কথা ভুলে গিয়েই তিনি ইরাকের পক্ষ নিয়েছেন। ভুলে গিয়েছিলেন তাদের দেওয়া সহায়তার কথা। যেন কুয়েতের সঙ্গে মুহূর্তেই চোখ উল্টে ফেললেন ইয়াসির আরাফাত। এর জেরে আরাফাতের সঙ্গে অর্থাৎ ফিলিস্তিনের সঙ্গে কুয়েতের সম্পর্ক একেবারেই ভেঙে যায়। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যুদ্ধে ইরাকের পরাজয়ের পর লাখ লাখ ফিলিস্তিনিকে কুয়েত থেকে তাড়িয়ে দেওয়া হয়। ফিলিস্তিনের ভূখণ্ডে ইহুদিদের প্রবেশের পর গত ৮ দশক ধরে দেশটির মুসলিম শরণার্থীরা প্রতিবেশী অনেক দেশে আশ্রয় নিলেও কোথাও তাদের ঠাঁই হয়নি। বারবার বিভিন্ন দেশ থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর ধর্ম এক হলেও তারা কেউই এই মুসলিমদের আজীবনের জন্য আশ্রয় দেয়নি। যুগ যুগ ধরেই মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি খুবই জটিল। এখানকার বেশিরভাগ মানুষের ধর্ম ইসলাম হলেও ধর্মের খুঁটিনাটি নিয়ে বিভেদ ও নানান বিষয়ে একে অপরের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। এই ভিডিওতে জানব মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর সঙ্গে ফিলিস্তিনের সম্পর্ক কেমন, এই দেশগুলো কেন ফিলিস্তিনের জন্য ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে জড়াচ্ছে না কিংবা ইসরায়েলের উপর তীব্র চাপ দিচ্ছে না। সমস্যা কি আন্তর্জাতিক নাকি ফিলিস্তিনের মানুষের কোনো সমস্যা রয়েছে? তবে একটা বিষয় স্পষ্ট যে ফিলিস্তিনের মানুষের যে দাবি অর্থাৎ তাদের স্বাধীন রাষ্ট্র গঠনের যে দাবি সেগুলোকে আরব দেশগুলো আনুষ্ঠানিকভাবে সমর্থন করে। তবে সমস্যা এক জায়গায়, এই আরব দেশগুলো ফিলিস্তিনের জন্য ইসরায়েলকে তীব্র চাপ দেয় না এবং তাদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে না। দেখে নেওয়া যাক প্রতিবেশী অর্থাৎ মধ্যপ্রাচ্যের দেশগুলোর কার সঙ্গে ফিলিস্তিনের কেমন সম্পর্ক। শুরুতেই জর্ডান। জর্ডান ফিলিস্তিনের প্রতিবেশী। ১৯৪৮ সালে ইসরায়েল প্রতিষ্ঠার সময় অন্তত ৭ লাখ ফিলিস্তিনি নিজেদের ভূখণ্ড ছেড়ে পালিয়েছিলেন বা তাদেরকে যেতে বাধ্য করা হয়েছিল। তখন বিপুল সংখ্যক ফিলিস্তিনিকে আশ্রয় দিয়েছিল জর্ডান। এছাড়া ১৯৬৭ সালে আরব দেশগুলোর সঙ্গে যুদ্ধ করে ইসরায়েল জয় পাওয়ার পর ইয়াসির আরাফাতের নেতৃত্বাধীন সংগঠন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন জর্ডানে আশ্রয় নেয়। জর্ডান থেকে সীমান্ত পেরিয়ে ইসরায়েলে হামলা চালাতো পিএলও, তবে ঝামেলা বাঁধে অন্য জায়গায়। দেশটির তৎকালীন বাদশাহ হুসাইনকে হুমকি দিয়েছিল পিএলও। ১৯৭০ সালে বাদশার মোটর শোভাযাত্রায় এলোপাতাড়ি গুলি চালায় বন্দুকধারীরা, তবে বেঁচে যান বাদশাহ। পরে তিনি পাল্টা আঘাত করেন এবং গৃহযুদ্ধ শুরু হয়। তখন হাজার হাজার মানুষ নিহত হন এবং ফিলিস্তিনিদের লেবাননের রাজধানী বৈরুতে পাঠিয়ে দেওয়া হয়। এর মধ্য দিয়ে ফিলিস্তিনের সঙ্গে জর্ডানের সম্পর্ক অনেকটাই শেষ হয়ে যায়, যা আজও ঠিক হয়নি। উল্টো ১৯৯৪ সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে একটি শান্তি চুক্তিতে সই করে জর্ডান। এর আগে কেবল একটি দেশই ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করেছিল, সেটি হলো মিশর। এবার আসি লেবাননে। ইসরায়েলের সীমান্ত ঘেঁষা লেবাননের সঙ্গেও ফিলিস্তিনের সম্পর্কের অবনতি হয়েছিল। জর্ডান থেকে বের হয়ে পিএলও লেবাননে চলে যায়। ১৯৭৫ সালে বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত হয়ে লেবাননেই ফিলিস্তিনের মানুষরা বহুমুখী গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। ইসরায়েল, সিরিয়া ও লেবাননের সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার নিয়মিত লক্ষ্যবস্তুতে পরিণত হয় ফিলিস্তিনের বিভিন্ন শরণার্থী শিবির। এককালে মধ্যপ্রাচ্যের সুইজারল্যান্ড খ্যাত লেবাননের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য লড়াই করেছিল ওই গোষ্ঠীগুলো।
লেবাননে ওই সংঘাত চলেছিল 15 বছর ধরে। সে সময় সবচেয়ে নৃশংস ঘটনাগুলোর একটি ছিল লেবাননের খ্রিস্টান সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সাবরা ও শাতিলা শরণার্থী শিবিরে অন্তত 800 বেসামরিক ফিলিস্তিনিকে হত্যা। ওই গোষ্ঠীটির সমর্থন ও অর্থ দিয়েছিল ইসরায়েল। তবে ফিলিস্তিনিদের ভাষ্য অনুযায়ী ওই ঘটনায় নিহত হন কয়েক হাজার মানুষ। ফিলিস্তিনের শরণার্থীদের অধিকার নিয়ে বরাবরই সোচ্চার লেবানন সরকার, তবে তাদের নাগরিক অধিকার দিতে নারাজ এই দেশটি। এ নিয়ে মানবাধিকার সংস্থাগুলোরও সমালোচনার মুখে পড়েছে দেশটি। এক্ষেত্রে লেবানন সরকারের ভাষ্য, তাদের এই নীতির লক্ষ্য হল শরণার্থী ফিলিস্তিনিরা যেন লেবাননে স্থায়ী না হয়, তারা যেন তাদের নিজের মাতৃভূমিতে ফিরে যেতে পারে। ফিলিস্তিনের আরেক প্রতিবেশী দেশ হলো মিশর। আরব দেশগুলোর মধ্যে সবচেয়ে জনবহুল হলো মিশর। তারা নিজেদের ফিলিস্তিনের বড় সমর্থক বলে মনে করে। 2023 সালের অক্টোবর থেকে গাজায় যে নৃশংসতা চলছে তা বন্ধের জন্য ইসরায়েল ও হামাসের মধ্যে মধ্যস্থতা করেছে দেশটি। এর আগেও সেখানে বিভিন্ন সংঘাত থামাতে এবং শান্তি আলোচনায় ভূমিকা রেখেছে এই মুসলিম দেশটি। হামাস সহ ফিলিস্তিনের বিভিন্ন সংগঠনের সঙ্গে মিশরের ভালো যোগাযোগ রয়েছে। 2007 সালে ফিলিস্তিনের আইনসভার নির্বাচনে জয় লাভের পর থেকেই গাজা শাসন করে আসছে হামাস। হামাস মিশরের রাজনৈতিক সংগঠন মুসলিম ব্রাদারহুডের একটি শাখা। এই সংগঠন থেকেই মিশরের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ মুরসি। 2013 সালে এক সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে মুরসিকে ক্ষমতাচ্যুত করেন বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। মিশরের অগ্রাধিকার হল গাজা ও সিনাই উপদ্বীপের মধ্যে নিরাপত্তা বজায় রাখা। গাজায় হামাস ক্ষমতায় আসার পর থেকে উপত্যকাটি অবরোধ করে রাখতে ইসরায়েলকে সাহায্য করেছে মিশর। ইসরায়েলের সঙ্গে প্রথম কোনো আরব দেশ হিসাবে 1979 সালে শান্তি চুক্তি করে মিশর। দেশটিতে বসবাস করা ফিলিস্তিনিদের ভাষ্য, দিন দিন তারা ক্রমবর্ধমান আমলাতান্ত্রিক ও নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জের মুখে পড়ছেন। অর্থাৎ যেসব ফিলিস্তিনিরা মিশরে আশ্রিত রয়েছেন তারা সেখানে আপাতত শান্তিতে নেই। কোনো না কোনো চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে ফিলিস্তিনের আমলাতান্ত্রিক এবং নিরাপত্তা সংক্রান্ত জটিলতার কারণে। মধ্যপ্রাচ্যের যেই দেশটি সবচেয়ে বেশি ফিলিস্তিনের বিপক্ষে রয়েছে সেটি সম্ভবত সংযুক্ত আরব আমিরাত। আঞ্চলিকভাবে ধনী দেশ সংযুক্ত আরব আমিরাত। 2020 সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দেশটি আব্রাহাম আর্কেড নামের একটি চুক্তিতে সই করে। এর ফলে তাদের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক স্বাভাবিক না করার যেই রীতি আরব দেশগুলোর মধ্যে ছিল তা ওই চুক্তির মধ্য দিয়ে লঙ্ঘন করেছে সংযুক্ত আরব আমিরাত। ইসরায়েল ও আরব আমিরাতের মধ্যে ঘনিষ্ঠ অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক রয়েছে। দুই দেশ একে অপরের প্রতিরক্ষা বিষয়ক সহযোগিতাও করে। গাজায় চলমান হামলার মধ্যেই গত জানুয়ারিতে ইউএই ভিত্তিক প্রতিরক্ষা বিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান ইডিজিই ইসরায়েলের থার্ড আই সিস্টেম নামের একটা প্রতিষ্ঠানে 30% শেয়ারের বিনিময়ে $1 কোটি বিনিয়োগের ঘোষণা দেয়। ড্রোন সহ চালকবিহীন বিভিন্ন আকাশযান শনাক্তের প্রযুক্তি নিয়ে কাজ করে থার্ড আই সিস্টেম। আরেক আরব দেশ সুদানও একসময় ফিলিস্তিনের খুব ভালো বন্ধুরাষ্ট্র ছিল, তবে ধীরে ধীরে তারা সেখান থেকে বেরিয়ে এসে যুক্তরাষ্ট্রের বলয়ে প্রবেশ করেছে। সুদানের রাজধানী খার্তুম থেকে 1967 সালে 3 নো প্রস্তাব ঘোষণা করা হয়। 3 নো প্রস্তাব বা 3 না ঘোষণাই ছিল ইসরায়েলকে কোনো স্বীকৃতি নয়, ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক ও শান্তি চুক্তি নয় এবং ইসরায়েলের সঙ্গে কোনো সমঝোতা না। এই 3 নো ঘোষণা করেছিল সুদান। তবে 2020 সালের অক্টোবরে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে রাজি হয় সুদান। তখন যুক্তরাষ্ট্রে প্রথম মেয়াদের প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের সঙ্গে সুদান সম্পর্ক স্বাভাবিক করায় দেশটির নাম সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক তালিকা থেকে সরিয়ে নিতে রাজি হয় ট্রাম্প প্রশাসন।
ওই তালিকায় থাকার কারণে বৈশ্বিক অর্থনীতি থেকে একঘরে হয়েছিল খার্তুম। শুধুমাত্র অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য এবং সন্ত্রাসবাদের তালিকা থেকে নিজ দেশের নামটি প্রত্যাহারের জন্য আপোস করে সুদান। এর বিনিময়ে তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে বাধ্য হয়। একক দেশ হিসেবে ফিলিস্তিনের মানুষ সবচেয়ে বেশি সুবিধা পেয়েছিল ইরাকে। সাদ্দাম হোসেনের আমলে ইরাকে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিরা ভর্তুকিতে আবাসন সুবিধা পেত। তাদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। চাকরি করারও অধিকার পেয়েছিলেন ফিলিস্তিনিরা। ভিন্ন কোনো দেশের মানুষের জন্য এসব ছিল বিরল সুযোগ সুবিধা। তবে 2003 সালে সাদ্দামের পতনের পর ইরাকে বসবাসরত ফিলিস্তিনিদের দমন পীড়ন ও সহিংসতার মুখে পড়তে হয়। তাদের অনেককে দেশটি থেকে বিতাড়িত করা হয়। এই বিতাড়িত করতে কাজ করে দেশটিতে নতুনভাবে শক্তি অর্জন করা শিয়াপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো। এবার আসি সৌদি আরবের কথায়। আরবের গুরুত্বপূর্ণ এই দেশটি ফিলিস্তিনের সব দাবির সঙ্গে একমত হলেও তাদের সবচেয়ে বড় বাধা যুক্তরাষ্ট্র। সৌদি আরব যুক্তরাষ্ট্রের অন্যতম বন্ধু রাষ্ট্র। এর ফলে তারা ইসরায়েলের উপর তীব্র চাপ প্রয়োগ করতে পারে না। শুধুমাত্র যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে সব ধরনের সহায়তা দিয়ে যায় বিধায় মুসলিম এই দেশটি ইহুদি রাষ্ট্রটির উপর জোরালো কোনো পদক্ষেপ নিতে পারে না। এই কারণেই অনেকে সৌদি আরবের সমালোচনাও করে থাকেন। ফিলিস্তিনের মানুষ আশ্রয়ের জন্য ছুটে বেরিয়েছে লেবানন, জর্ডান, মিশরে, কিন্তু কোথাও আজীবনের জন্য ঠাঁই হয়নি। এই দেশগুলোর ধর্ম একই, তবু ভৌগোলিক, রাজনৈতিক আর স্বার্থপরতার দেয়াল তাদের মধ্যে বিরাজমান। মধ্যপ্রাচ্যের দেশগুলোর ধর্মের ঐক্য থাকলেও নীতিগত ঐক্য নেই, আর তাই যুগ যুগ ধরে নিপীড়িত, উদ্বাস্তু থেকে যায় ফিলিস্তিনিরা। সমর্থন আছে কাগজে কলমে, কিন্তু মাঠে লড়াইয়ে পাশে দাঁড়ানো আজও দূরের কথা।